অ্যাডমিশনে বাংলা প্রথম পত্র থেকে কোথা থেকে প্রশ্ন হয়, কতটা গভীর থেকে প্রশ্ন হয়, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এ বিষয়ে আজকে রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ভর্তি যুদ্ধে অবতীর্ণ হচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি প্রবন্ধ সংক্রান্ত নির্দেশনা বিষয়ে ক্লাস। অর্থাৎ আমরা এখন কি করব, কোথা থেকে পড়ব প্রবন্ধ, কতটা গভীর থেকে পড়ব, কিভাবে পড়ব। তো সবচেয়ে বড় নির্দেশনা হচ্ছে বিগত বছরের প্রশ্ন কেমন হয়, কিভাবে হয়, সেটা যদি আমরা সুন্দরভাবে যাচাই করতে পারি, তাহলেই আমরা ডিরেকশন পেয়ে যাব যে আমাদের করণীয় কী। তো চলো আমরা দেখি প্রবন্ধ থেকে প্রশ্ন কেমন হয়, কতটা গভীর থেকে হয়। দেখো, আমাদের প্রবন্ধ প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যৌবনের গান। গত বছর যৌবনের গান ছিল না, এ কথা ঠিক, কিন্তু যৌবনের গান কিন্তু অনেক আগে, বেশ কয়েক বছর আগে পাঠ্য ছিল। সেই সমস্ত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে এই যৌবনের গান থেকে কেমন প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে, এবং অন্যান্য প্রবন্ধ যেগুলো তোমার একটা প্রবন্ধ বাদে বাকি সবগুলোই কিন্তু অনেক আগে পাঠ্য ছিল, সেই পাঠ্য থাকাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেমন ধরনের প্রশ্ন এসেছে সেগুলো নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন। দেখো, যৌবনের সেবাব্রতী ভূমিকাকে নজরুল বলেছেন কি? যৌবনের সেবাব্রতী ভূমিকাকে উনি বলেছেন মাতৃরূপ। যৌবনের সেবাব্রতী ভূমিকাকে কাজী নজরুল ইসলাম বলেছেন মাতৃরূপ। আচ্ছা, তাহলে মাতৃরূপ যদি উনি বলে থাকেন, তাহলে আর কেমন প্রশ্ন এখান থেকে হতে পারে? অর্থাৎ যৌবনের রূপ কয়টি? যৌবনের গান প্রবন্ধে যৌবনের রূপ দুইটি, একটি হচ্ছে যৌবনের দুরন্ত রূপ, আরেকটি হচ্ছে যৌবনের মাতৃরূপ। যৌবনের দুরন্ত রূপ হচ্ছে তার এই যে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন যে দুরন্তপনা, যেমন মনে করো যৌবন দেখিয়াছি তাহাদের মধ্যে, যাহারা অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, অনন্ত সাগরের নীল মঞ্জুষার মণি আবিষ্কার করিতে গিয়ে সলিল সমাধি লাভ করে, এরকম একটা। কিন্তু মাতৃরূপটা হচ্ছে তার সেবাপরায়ণ দিক। যেমন সব বহন করে যখন সে যায় শ্মশানে, গ্রহস্থানে, বন্ধুহীন রোগীর শয্যাপাশে থেকে রাত্রির পর রাত্রি জেগে যখন সে সেবা করে, অসহায়ের বুকে সে সাহস জাগায় আর দুর্বলের পাশে বল হয়ে দাঁড়ায়, এই যে তার সেবাপরায়ণ দিকটা, এটাই হচ্ছে মাতৃরূপ। তাহলে আমাদের এখানে করণীয় কি? এখানে করণীয় হচ্ছে তার দুরন্তপনা কোন কোন রূপের মধ্যে রয়েছে, মাতৃরূপ কোন কোন দিকের মধ্যে রয়েছে সেগুলো। আমি এরকম প্রশ্ন আসতে দেখেছি যে নিচের কোন কাজটির মধ্যে যৌবনের মাতৃরূপ প্রকাশ পেয়েছে, কোন কাজটির মধ্যে যৌবনের দুরন্ত রূপ প্রকাশ পেয়েছে, কোন কাজের মধ্যে বার্ধক্যের রূপ প্রকাশ পেয়েছে, এরকম প্রশ্ন হরহামেশাই আমরা আসতে দেখেছি। কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধ অনুসরণে শক্তির পিছনে কি থাকে? শক্তির পিছনে থাকে রক্তের প্রবাহ। এটাকে লেখা হয়েছে রুধির, রুধির ধারা। রুধির ধারা শব্দের অর্থ হচ্ছে রক্তের প্রবাহ, তাই তো? এবং এই জাতীয় আরও প্রশ্ন আসে, যেমন ফুলের সৌন্দর্যের পিছনে কি রয়েছে? মাটির মমতা রস। তাহলে এখানে কাজী নজরুল ইসলাম যে যৌবনের গান প্রবন্ধে শক্তির পেছনে কি থাকে, রক্তের প্রবাহ, এই দিকটি দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন? এই দিকটি দিয়ে বোঝাতে চেয়েছেন সভ্যতার বিকাশের পিছনে জ্ঞানীদের, বিদ্বানদের অবদান রয়েছে। তো এরকম কোনো একটা প্রায়োগিক অর্থ এবং তার পিছনে অন্তর্নিহিত অর্থ, এভাবে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায়। যৌবনের গান প্রবন্ধে কোন দুটি নদীর নাম আছে? খুব বেশি বেশি পরিমাণ প্রশ্ন এই জাতীয় প্রশ্ন হয়। কোন মাসের নাম আছে, কোন ঋতুর নাম আছে, কোন দুটি নদীর নাম আছে, নিচের কোন ব্যক্তির নাম নেই, এইগুলো খেয়াল রাখতে হবে। আমরা গতদিন কিন্তু গল্প নিয়ে আলাপ করেছিলাম, সেই গল্পের সময় বলেছি যে কোনটি চরিত্র নয়, কোনটি এই গল্পের চরিত্র, কোন চরিত্রটি ব্যতিক্রম, এরকম কিন্তু প্রশ্ন আসতে দেখেছি। এবং এখানেও দেখা যায় যে একটা প্রবন্ধের মধ্যে যুক্তি এবং তথ্য প্রমাণ করার জন্য অনেক ঐতিহাসিক, পৌরাণিক এবং বৈজ্ঞানিক প্রসঙ্গ আসে। সেই প্রসঙ্গগুলো কোন প্রসঙ্গে আলোচিত হয়েছে, কোন প্রসঙ্গে আলোচিত হয় নাই, তো দেখা যায় অনেকগুলো প্রবন্ধ, অনেক প্রসঙ্গ আলোচিত হয়, সেগুলো মিক্স করে বিক্ষোভ তৈরি করা হয় যাতে তুমি বিভ্রান্ত হয়ে যাও। ঠিক আছে? তো মাথা ঠান্ডা রেখে প্রবন্ধ লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা মিনিং বুঝে নিয়ে পড়তে হবে। তাহলে দেখো, যৌবনের গান প্রবন্ধে কোন দুটি নদীর নাম আছে? গঙ্গা নদীর নাম কি আছে? আছে। হ্যাঁ, গঙ্গা নদীর নাম কি হিসাবে আছে যৌবনের গান প্রবন্ধে? পদ্মা হিসেবে আছে। যমুনা নামটি নেই, যমুনা নামটি নেই, ভাগীরথী নামটি আছে। তাহলে তো আমি বুঝেই গেলাম, দুটি নদী যদি বলে তাহলে এখানে পদ্মা পেলাম, এখানে ভাগীরথী পেলাম, তার মানে অপশন হচ্ছে এটি।
যৌবনের গান প্রবন্ধে তাহলে পদ্মা ও ভাগীরথী নদীর কথা আছে। কি বলা আছে ওখানে? পদ্মা ও ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। তার মানে এখানে পদ্মা ও ভাগীরথী নদী দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? পদ্মা ও ভাগীরথী নদী দিয়ে বোঝাতে চেয়েছেন যে তাকে তো বক্তব্য দানের জন্য বলা হয়েছে। 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দিবেন, কিন্তু তিনি দাঁড়িয়ে বলেছেন আমি বক্তব্য দিতে পারি না। যারা বক্তব্য দিতে পারেন তাদের যে সেন্টেন্সের যে বাক্যের গতিকে তিনি বখতিয়ার খিলজির ঘোড়ার সাথে তুলনা করেছেন, তাই তো? এবং তাদের বক্তব্যকে বলেছেন তাদের বাণী আসে বৃষ্টিধারার মতো অবিরল ধারায়, পদ্মা ও ভাগীরথীর মতো তাদের বাণী আমি তাদের বহু পশ্চাতে। ওই বক্তব্য যারা ভালো দিতে পারে তাদের বক্তব্যের গতি বোঝাতে পদ্মা ও ভাগীরথী নদী এই দুইটাকে উল্লেখ করা হয়েছে। যৌবনের গান প্রবন্ধে কবিদের বাণী কিসের মতো বহে? তাহলে যারা বক্তব্য দিতে পারে তাদের বাণী যদি পদ্মা ও ভাগীরথীর মতো হয়, তাহলে কবি যারা, নজরুলের মতো কবি যারা ভালো বক্তব্য দেন না কিংবা দেওয়ার প্রয়োজন মনে করেন না, যারা কম বক্তার দলে, তাদের বাণী বহে ঝর্ণা ধারার মতো। নজরুল বলেছে আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো, আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো। পদ্মা ও ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে কবিদের বাণী কিসের মতো বসে? ঝর্ণা ধারার মতো। আর যারা বক্তব্য ভালো দিতে পারে তাদের বাণী কিসের মতো? পদ্মা ও ভাগীরথীর মতো। আর তাদের বক্তব্য যে দান সেটাকে তুলনা করা হয়েছে বৃষ্টিধারার মতো অবিরল ধারার সাথে। আরেকটা হচ্ছে যে যারা বক্তব্য দিতে ভালো পারে তাদের যে বাক্যের গতি, তারা যে এত গতিতে কথা বলেন, সেই গতিকে বখতিয়ার খিলজির ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। তো এটাও তো প্রশ্ন আসতে পারে যে যৌবনের গান প্রবন্ধে বক্তব্যের গতি বোঝাতে কোন দিগ্বিজয়ী মুসলিম বিজেতার নাম রয়েছে? তাহলে তুমি কি বলবা? তুমি বলবা বখতিয়ার খিলজি। সেই বখতিয়ার খিলজির প্রসঙ্গে লক্ষণ সেন প্রসঙ্গটাও আসে। আমরা জানি 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে ঘোড়ার গতি, এটা দেখে লক্ষণ সেন ভীত হয়ে পালিয়েছিলেন। তো নজরুলও বলেন যারা বক্তব্য ভালো দিতে পারে তাদের ওই বাক্যের গতি দেখে লক্ষণ সেন অপেক্ষাও আমি বেশি অভিভূত হয়ে পড়ি। সুতরাং লক্ষণ সেন, বখতিয়ার খিলজি এগুলো কিন্তু ওই একই সাথে আসে। এছাড়াও যৌবনের গান প্রবন্ধে যৌবনের দুরন্ত রূপ বোঝানোর জন্য আরও বেশ কিছু নাম ব্যবহার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে কামাল করিম, মুসলিমি, সানিয়াত, লেলিন, এই সমস্ত নাম ব্যবহৃত হয়েছে। সেই নামগুলো দেখতে হবে। সঠিক বানান কোনটি? তার মানে আমরা বুঝলাম প্রবন্ধে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোর সঠিক বানান আসতে পারে। তার মানে নি, সি, থি, নি, তার মানে রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার হচ্ছে নিশিথিনি বানান। আমার স্পষ্ট মনে আছে সাহিত্যে খেলা প্রবন্ধ থেকে একবার ইউনিভার্সিটিতে প্রশ্ন আসলো যে নিচের কোন বানানটি ঠিক? তখন ওই যে উচ্চ মঞ্চে উঠে উচ্চৈস্বরে উচ্চবাচ্য না করলে আমরা দর্শক ও শ্রোতৃ মন্দিরের নয়ন মন আকর্ষণ করতে পারি না, এমন কোনো কথা নাই। সুতরাং ওখানে উচ্চৈস্বরে শব্দটির সঠিক বানান নিচের কোনটি? এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আমরা আসতে দেখেছি। এবং প্রবন্ধ থেকে রোকেয়া সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী প্রবন্ধ আর হলো তোমার জীবন ও বৃক্ষ প্রবন্ধ, এগুলো কিন্তু অতীতে পাঠ্য ছিল, এগুলো থেকেও বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে বানানের ক্ষেত্রে। বানানের ক্ষেত্রে বাংলা সেকেন্ড পেপারের বানান অংশ থেকে তো প্রশ্ন আসবেই। বাংলা ফার্স্ট পার্ট অংশের এটা কবিতা থেকেও হতে পারে, গল্প থেকেও হতে পারে। তো আজকে যেহেতু প্রবন্ধের আলোচনা করছি আমরা, প্রবন্ধ থেকে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে বানানের সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এবং এই বানানগুলো ভালো করে দেখার জন্য তুমি টিকা এবং পাঠ পরিচিতি অংশ ভালো করে দেখতে পারো, তার মধ্যেই কিন্তু অনেক সময় কমন পড়ে। এবার আসো যৌবনের গান প্রবন্ধের মূল সুর কি? মূল সুর হচ্ছে যুবকদের প্রশস্তি। প্রশস্তি মানে হচ্ছে যুবকদের প্রশংসা করা, এটিই হচ্ছে মূল সুর। তাহলে এখন আমি তো এটাও বলতে পারি যে সাহিত্যে খেলা প্রবন্ধের মূল সুর কি? তাহলে সাহিত্যে খেলা প্রবন্ধের মূল সুর হচ্ছে সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য নির্ণয়। আমি যদি বলি অর্ধাঙ্গী প্রবন্ধের মূল সুর কি? তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠা। এই মূল সুরগুলো কোথায় থাকে? মূল সুরগুলো পাঠ পরিচিতির মধ্যে থাকে, ঠিক আছে? ধরো কবিতার ক্ষেত্রেও এরকম মূল সুর আসতে দেখা যায়। আমরা দেখেছি একবার এসেছে যে তাহারে পড়ে মনে কবিতার মূল সুর কোনটি? বিষাদময় রিক্ততার সুর। তাহলে এই প্রবন্ধের জিস্ট থেকে এরকম প্রশ্ন আসার চাল চলন রয়েছে। বার্ধক্য কি আঁকড়ে পড়ে থাকে? বার্ধক্য তিনটা জিনিস আঁকড়ে পড়ে থাকে। একটা হচ্ছে পুরাতন, পুরাতন, আর একটা হচ্ছে মিথ্যা
মিথ্যা, আর একটা হচ্ছে মৃত্যু। এই তিনটার মধ্যে যে কোনোটা অপশনে থাকতে পারে, অথবা দুইটা থাকতে পারে, অথবা তিনটাও থাকতে পারে। তাহলে উত্তর কোনটা? বার্ধক্য পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। ঠিক আছে, তাহলে বার্ধক্য আঁকড়ে পড়ে থাকে তিনটাকে, তাহলে বৃদ্ধ কারা সেটা বলতে পারে। নিচের কোনটি বৃদ্ধের বৈশিষ্ট্য? তাহলে এখানে তুমি একদম এগুলো মুখস্থ করে ফেলবা। বৃদ্ধ তারাই যারা মায়াচ্ছন্ন, যারা নবমানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নয় বিঘ্ন, যারা শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দে ছন্দ মিলিয়ে কুচকাওয়াজ করতে জানে না, পারে না, যারা জীব হয়ে জ্বর, যারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়ে পড়ে আছে, অতি জ্ঞানের অগ্নিমন্তে যারা কঙ্কালসার, বৃদ্ধ তারা। জাস্ট এটা মনে রাখবা, এবং এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা অথবা দুটো যে কোনো বিক্ষেপকে থাকতে পারে, সেটি ঠিক উত্তর হবে। তোমার কাছে যদি এই জিনিসগুলো মুখস্থ না থাকে তাহলে তুমি কিন্তু পারবে না। আর কোনো শর্টকাট কৌশলে যাওয়া না। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, শর্টকাট কৌশল তোমার জন্য খারাপ, ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। অর্ধাঙ্গী প্রবন্ধে কোন বিখ্যাত ব্যক্তির নাম নেই? একটু আগেই কিন্তু বলেছিলাম কার নাম আছে, কার নাম নেই। তাহলে কার কার নাম আছে বলো? আমরা বললাম বখতিয়ার খিলজির নাম আছে, লক্ষণ সেনের নাম আছে, সানিয়াতের নাম আছে, লেনিনের নাম আছে, মোস্তফা কামাল আতাতুর্ক পাশার নাম আছে, কামাল করিম মুসলিনির নাম আছে, তাই তো? তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি আছে অর্ধাঙ্গী প্রবন্ধে? অর্ধাঙ্গী প্রবন্ধে তো এটা। যৌবনে গান প্রবন্ধে কার আছে এগুলো আমরা বুঝলাম। তাহলে অর্ধাঙ্গী প্রবন্ধে কার কার নাম আছে? তাহলে আমরা দেখি একটু। রামচন্দ্রের নাম কি অর্ধাঙ্গী প্রবন্ধে আছে? রামচন্দ্রের নাম যদি বলি অর্ধাঙ্গী প্রবন্ধে আছে, উত্তর হচ্ছে হ্যাঁ, রামচন্দ্রের নাম আছে। কোথায় যে রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, তা না হলে সীতার অমন হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। রামের সাথে সীতার সম্পর্ক এরকম যে একটি পুতুলের সাথে বালকের যেরকম সম্পর্ক, বালক ইচ্ছে করলে পুতুলকে ভালোবাসতে পারে, তাকে তাকে যে পুতুলটা চুরি করেছে তার প্রতি খড়গহস্ত হতে পারে, পুতুল আবার সে অনলে উৎসর্গ করতে পারে। তাহলে রামচন্দ্রের নাম আছে। কলম্বাসের নাম কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, কলম্বাসের নাম আছে। কোন প্রসঙ্গে আছে? যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত সংকল্প হন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি, কিন্তু কালক্রমে সেই ব্যাখ্যা ও চালচলন সয়ে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। কোথায় আছে? বলছে যে এ প্রসঙ্গে কবিবাবু কবি রবীন্দ্রনাথ রবিবাবুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার 2-4 ছত্র উল্লেখ করিতে চাই। অর্থাৎ বিবাহের মধ্যে যে অসমতা, বয়সগত অসমতা, চিন্তাগত অসমতা, পাত্রপাত্রীর মধ্যে যে দূরত্ব, এটি ব্যাখ্যা করার জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতা দিয়েছেন। ওটা একটু পড়ে দেখবা। কখনো কখনো কিন্তু আসে যে নবদম্পতির প্রেমালাপ কবিতায় কোন ফলের নাম আছে। নবদম্পতির প্রেমালাপ কবিতার মধ্যে স্ত্রীর দ্বিতীয় নিবেদন কোনটি, প্রথম নিবেদন কোনটি, শেষ নিবেদন কোনটি, অর্থাৎ ওই প্রবন্ধের মধ্যে যতটুকু উল্লেখ আছে তার মধ্যে প্রথম কোনটি, দ্বিতীয় কোনটি, শেষ কোনটি, এরকম কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে নাই কার নাম? এটি তাহলে আমাদের ঠিক উত্তর। নাই হচ্ছে বাল্মীকির নাম। তাহলে বাল্মীকির নাম কি কোনো প্রবন্ধে আছে? এটা দিয়ে কি কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, যথেষ্ট পরিমাণে আছে। বাল্মীকির কথা সাহিত্যে খেলা প্রবন্ধ আছে। সেখানে লেখা আছে বাল্মীকি যখন আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেন, তখন তিনি তাদের কিঞ্চিত শিক্ষা দিতে চেয়েছেন, দিতে চাননি একথা বলার অপেক্ষা রাখে না। তবে এই রামায়ণ শুনে মুনি ঋষিরাও যে কতটা আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে তাদের সর্বস্ব এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। তো এই প্রসঙ্গে আবার প্রশ্ন এসেছে, কৌপিন বলতে কি বোঝায়, কৌপিন কোন ভাষার শব্দ, এইগুলো প্রশ্ন কিন্তু এসেছে। সুতরাং একটা শব্দের মিনিং যেমন জানতে হবে, সেরকম কঠিন কঠিন শব্দগুলোর উৎস ভাষা সম্পর্কেও ধারণা লাভ করতে হবে। হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। এই পুত্তলিকা শব্দের অর্থ হচ্ছে পুতুল। তো একটু আগেই কিন্তু আমি পুতুলের প্রসঙ্গ বললাম যে রামের সঙ্গে সীতার সম্পর্ক এমন, বালকের সঙ্গে পুতুলের সম্পর্কের মতো। তাহলে এখানে বালককে রামচন্দ্র, পুতুলকে সীতা। তাহলে এই অচেতন পদার্থ দিয়ে কাকে বোঝানো হয়েছে? সীতা দেবীকে বোঝানো হয়েছে। পার্সি মহিলার প্রসঙ্গ কি অর্ধাঙ্গী প্রবন্ধে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। সুতরাং তুমি কিন্তু বিভ্রান্ত হতে পারো। পার্সি মহিলার কথা কোন প্রসঙ্গে আছে? যে একসময় তারা ছত্র ব্যবহারের অধিকারী ছিলেন না, তারপর তাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়েছে, তো ওই পৃথিবী তো
ধ্বংস হয় নাই, যে পার্সি পুরুষেরা বিলাতি সভ্যতার অনুসরণে, অন্ধ অনুসরণে তাদের স্ত্রীদের বাইরে এনেছেন, তাতে তাদের স্বকীয় চিন্তা চেতনার কোনো পরিচয় পাওয়া যায় না, এই প্রসঙ্গে আছে। দেশীয় রমণী রত্নের কথা কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। প্রবন্ধের একেবারে শেষ দিকে কিন্তু এই দেশীয় রমণী রত্নের কথা আছে, যে 8-10 জন রমণী রত্ন এক হইলে তারা একে অপরের অর্ধাঙ্গের দোষ ত্রুটি লইয়া বাকপটুতা দেখায় এবং আবশ্যক হইলে ক্রন্দনও চলে। এরপর হচ্ছে ভারতীয় ধনবান কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। ভারতের ভিক্ষু এবং ধনবান এই দুই দল লোক অলস, এবং স্ত্রীরা তাদের কর্তব্য অপেক্ষা বেশি কাজ করে, কম কাজ করে থাকেন। সুতরাং এই সবগুলো প্রবন্ধই কিন্তু অর্ধাঙ্গী প্রবন্ধে আছে। কিন্তু প্রশ্নের সঙ্গে যে পুত্তলিকা, সেই পুত্তলিকার সম্পর্ক হচ্ছে সীতা দেবীর সাথে। পুত্তলিকা শব্দের অর্থ হচ্ছে পুতুল, অর্থাৎ রাম ও সীতার সম্পর্ক বোঝাতে, বালক ও পুতুলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক দেখাতে সীতা দেবীর প্রসঙ্গ এসেছে। অর্ধাঙ্গী প্রবন্ধে কোন প্রসঙ্গটি আলোচিত হয়নি? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার প্রসঙ্গটি আলোচিত হয়েছে, তার মানে এটা আলোচিত হয়েছে। অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান এবং তাদের চিন্তার জগতের পার্থক্য বোঝাতে নবদম্পতির প্রেমালাপ কবিতা ব্যবহার করা হয়েছে, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ হয়েছে। তাহলে স্ত্রী জাতির অবনতির প্রবন্ধ কি আছে? হ্যাঁ, প্রবন্ধ শুরুই হয়েছে যে আমি স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে সমগ্র স্ত্রী জাতির কথা উল্লেখ করেছি। যারা স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিরোধ ছাড়া অন্য কিছু দেখতে পাননি, তারা সম্ভবত প্রবন্ধটি মনোযোগ দিয়ে পড়েননি, অথবা আমি আমার বক্তব্য তাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি। তাহলে এটাও আছে। মোহাম্মদী আইনের কথা কি আছে? হ্যাঁ, মোহাম্মদী আইনে দেখিতে পাইবেন যে একজন কন্যা একজন পুত্রের অর্ধেক, অর্থাৎ আমরা 2টি ভাই ও একটি কন্যা হলে 3 জন মিলে 2.5 জন হই। এইরকম মোহাম্মদী আইনের একটা সমালোচনা আছে। রামায়ণ রচনার কথা কি আছে? উত্তর হচ্ছে না। এই প্রসঙ্গ, রামায়ণ রচনার প্রসঙ্গ অর্ধাঙ্গিতে আলোচিত হয়নি। অর্ধাঙ্গিতে কোনটি আলোচিত হয়নি? তাহলে এই রামায়ণ রচনার প্রসঙ্গ আলোচিত হয়নি। তাহলে আমাদের পাঠ্য প্রবন্ধগুলোর কোথাও কি রামায়ণের প্রসঙ্গ আলোচিত হয়েছে প্রবন্ধের মধ্যে? উত্তর হচ্ছে হ্যাঁ, আলোচিত হয়েছে। কোথায় আলোচিত হয়েছে? সাহিত্যে খেলা প্রবন্ধে আলোচিত হয়েছে। সেখানে বাল্মীকি রামায়ণ এবং যোগ বশিষ্ঠ রামায়ণের তুলনা করে দেখানো হয়েছে কেন বাল্মীকি রামায়ণ জনপ্রিয়, আর 1,01 কেন যোগ বশিষ্ঠ রামায়ণের ছায়া মারার না, সেই প্রসঙ্গটি দেখানো হয়েছে। সুতরাং বুঝতেই পারো যে যে শব্দগুলো দেওয়া হবে সেই শব্দগুলো তুমি প্রবন্ধের মধ্যে পাঠ করেছো, কিন্তু সংশ্লিষ্ট যে প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে সেই প্রসঙ্গে ওই প্রবন্ধের মধ্যে ওই প্রসঙ্গ আছে কিনা, সেইটা তোমার আলোচ্য বিষয়। যদি এই বিষয়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, খুবই সাবধানতার সাথে দাগাতে হবে, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু আছে। পদ্মরাগ কোন ধরনের রচনা? তাহলে পদ্মরাগ কোন ধরনের রচনা? এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি রচনা। তাহলে আমরা কি বুঝলাম এই প্রশ্নটা দিয়ে? তাহলে প্রবন্ধ যারা লিখেছেন তাদের লেখাগুলো দিয়ে আসতে পারে। বিশেষ করে এখানে যখন কাজী নজরুল ইসলাম আছেন যৌবনের গান প্রবন্ধে, সুতরাং কোনটি যৌবনের দুরন্ত রূপ, কোনটি যৌবনের মাতৃরূপ, এগুলো যেমন আসতে পারে, কোনটি বার্ধক্যের রূপ, এটা যেমন আসতে পারে, পাশাপাশি আসতে পারে কোনটি নজরুলের গল্প গ্রন্থ, নিচের কোনটি তার উপন্যাস, নিচের কোনটি তার প্রবন্ধ গ্রন্থ, তার প্রথম লেখা কোনটি, তার শেষ লেখা কোনটি। তেমনি রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর, এই পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, এগুলো কোনটা কোন ধরনের বই, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। পদ্মরাগ হচ্ছে ওনার উপন্যাস, ঠিক আছে। নাট্যকাব্য নিয়ে একটাও লেখেন নাই, প্রবন্ধ গ্রন্থ উনি লিখেছেন মতিচুর, আর গল্প গ্রন্থ সম্পর্কে তোমরা ওখানে তথ্য পেয়ে যাবে। ওকে। সমাজের কাজ কোনটি? এটা জীবন ও বৃক্ষ থেকে আসছে। তাহলে সমাজের কাজ প্রথমেই বলেছে, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। তাহলে দুটো প্রধান কাজ ওখানে, মানুষকে বড় করে তোলা আর বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। আছে অপশনের মধ্যে এই যে মানুষকে বড় করে তোলা, এইটা অপশনে আছে, তার মানে এইটা উত্তর। আর একটা কি থাকতে পারতো? বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। সুতরাং এইভাবে প্রবন্ধ যখন বলা হবে তখন একটার সাথে রিলেটেড 3-4টা তথ্য যদি থাকে, 3-4টা তথ্য মনে রাখতে হবে। নিষ্ঠুর মানুষের একমাত্র দেবতাকে? নিষ্ঠুর মানুষের একমাত্র দেবতা অহংকার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে নিষ্ঠুর মানুষ কারা? প্রবন্ধের শুরুতেই বলা হচ্ছে
স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, ঠিক আছে। এদের একমাত্র দেবতা অহংকার। এরা কেমন? নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। তাহলে নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি কারা? স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষেরা। একেবারে প্রবন্ধের শুরুতেই রয়েছে। কেন তারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি হয়েছে? বলছে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে তারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে যে নিষ্ঠুরতার কারণ কি? নিষ্ঠুরতা কিসের অভাবে হয়? প্রেমের অভাবে হয়। হ্যাঁ, কি নিষ্ঠুরতা কিভাবে কিসের অভাবে হয়? সৌন্দর্য বোধের অভাবে হয়। কারা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি? স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষেরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি, ঠিক আছে। এরকম প্রথম অনুচ্ছেদ দিয়ে বেশ কিছু প্রশ্ন, তুমি যদি অতীতের প্রশ্ন দেখো, বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় এসেছে। এরপর কি? বড় মানুষের কাছে কোনটি বড় হয়ে উঠবে? বড় মানুষ কারা? বলছে যে এই যে স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষেরা, এদের জায়গায় এনে দিতে হবে বড় মানুষ। তাহলে বড় মানুষ কারা? যারা সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয় এবং গভীর চিত্ত ব্যক্তি। তিনটাই মনে রাখতে হবে। নিষ্ঠুর মানুষ কারা? স্বল্পপ্রাণ, স্থূল বুদ্ধি, জবরদস্তি প্রিয় মানুষ। তিনটা বৈশিষ্ট্য। বড় মানুষ কারা? সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। তিনটা বৈশিষ্ট্য। আর কেন তারা বড়? তাদের কাছে বড় হয়ে উঠবে কি? বলছে তাদের কাছে কোনটি বড় হয়ে ওঠে? কেবল টিকে থাকা বড় হয়ে ওঠে না, জীবনের বিকাশ বড় হয়ে ওঠে। তার মানে সূক্ষ্ম বুদ্ধি এবং উদার হৃদয় মানুষের কাছে বড় হয়ে ওঠে জীবনের বিকাশ, কেবল টিকে থাকাই মূল কথা না। এবং তাদের কাছে জীবন আদর্শের প্রতীক কোনটা হবে? ধর এই প্রশ্ন না দিয়ে কোনটি বড় হয়ে ওঠে এটা না দিয়ে যদি বলতো তাদের কাছে কোনটি জীবন আদর্শের প্রতীক হবে না, তাহলে সেটা হচ্ছে প্রাণহীন, প্রাণহীন কল। প্রাণহীন কল অর্থাৎ যন্ত্র তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে না। তাহলে তাদের কাছে জীবন আদর্শের, এই বড় মানুষের কাছে জীবন আদর্শের প্রতীক নয় কোনটি? প্রাণহীন কল। তাহলে প্রতীক কোনটি? প্রতীক হচ্ছে সজীব বৃক্ষ। এই জাতীয় প্রশ্ন হর হামেশাই এসেছে। তুমি একটু প্রশ্ন ব্যাংক দেখো। প্রশ্ন ব্যাংক এইটা কিন্তু রিসেন্ট পাস্টের প্রশ্ন ব্যাংক দেখলে হবে না, তোমাকে বেশ কয়েক বছর আগে দেখতে হবে। কারণ এই জীবন ও বৃক্ষ পাঠ্য ছিল 5-7 বছর আগে। এর মাঝখানে আবার এখানে মানব কল্যাণ চলেছে, সেই মানব কল্যাণ বাতিল হয়ে আবার জীবন ও বৃক্ষ ফিরে এসেছে। তপবন প্রেমিক শব্দটি কিভাবে গঠিত হয়েছে? তার মানে আমরা বুঝলাম এরকম যদি কোনো সমাসবদ্ধ শব্দ থাকে, কোনো সন্ধিবদ্ধ শব্দ থাকে, প্রত্যয় সাধিত শব্দ থাকে, কোনো উপসর্গযুক্ত শব্দ থাকে, সেইগুলো আমরা কি করব? সেগুলোর গঠন রীতি জানবো। শোনো, যে কোনো একটা ভালো বই কিন্তু তোমাকে ফলো করতে হবে। তুমি আমাদের ক্লাসগুলো অনলাইনে যেমন করবা, সবাই এই কথা তোমাকে বলবে তোমার কোনো বই দরকার নাই, এটা দরকার নেই, ওইটা দরকার নেই, এটাই হবে, ওটাই হবে। সে কথা হয়তো ঠিক, হয়তো হবে, কিন্তু আমরা চাই কি? আমরা মোর বেটার করতে চাই, তাই তো? সেই ক্ষেত্রে আমি বলবো কোনো একটা ভালো বই পড়বে। তাহলে এখন ভালো বই কোনগুলো? ভালো বই কোনগুলো? আমাকে পরামর্শ দিলে আমি যেটা লিখছি সেটার কথা বলবো, অথবা অন্য যেটা লিখছেন তিনি সেটার কথা বলবেন, তাই তো? এই ক্ষেত্রে তোমার জন্য ভালো পরামর্শদাতা হলেন তোমার গ্রামে, তোমার আশেপাশে, তোমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা গত 2-1 বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফল করেছে, তারা কোন বইগুলো ফলো করেছে তাদের কাছ থেকে তুমি জিজ্ঞেস করবা, অন্তত 5 জনকে জিজ্ঞেস করবা। তাহলে বুঝতে পারবা তুলনামূলকভাবে কোন বই ভালো। আর তুমি একটা বই কিনবা, প্রত্যেক বিষয়ের উপর একটা বই কিনবা, ওই বইটা শেষ করবা, এবং ওইটা শেষ হলে ওই সিমিলার টপিকের উপরে আরেকটা বই কিনবা। কিন্তু একসাথে 2-3টা বই কিনলে কোনোটাই পড়া হবে না। রবীন্দ্রনাথ মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন কোথায়? জীবন ও বৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথ নদীর দানে দেখতে পেয়েছেন? না, নদীর দান ওখানে আলোচিত হয়নি। তাহলে কি নদীর জলে দেখতে পেয়েছেন? না, এটাও আলোচিত হয়নি। নদীর গতিতে দেখতে পেয়েছেন? হ্যাঁ। নদীর গভীরতায় দেখতে পেয়েছেন? এটাও আলোচিত হয়নি। তার মানে তিনি বলেছেন যে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতে যতটা উপলব্ধি হয়, ফুলের ফোঁটায় ততটা হয় না। নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। তাহলে নদীর গতি সম্পর্কে সেখানে কথা বলা হয়েছে, বাকিগুলো সম্পর্কে কিন্তু কথা বলা হয় নাই। তুমি দেখবা ছোট্ট একটা অনুচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য তিনি উল্লেখ করে সেই নদীর অ্যাগেনস্টে তিনি বৃক্ষকে প্রতিস্থাপন করে রবীন্দ্রনাথের যুক্তিসমূহ খণ্ডন করেছেন। প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে লিখতেন? তার মানে রাইটারদের ছদ্মনাম, এটা গল্পকারদের ছদ্মনাম, প্রাবন্ধিকের ছদ্মনাম, কবিদের ছদ্মনাম, সব জানতে হবে। এবং এইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো বাংলা বইয়ের শুরুর দিকে তুমি এটা পাবে, ঠিক আছে? তাহলে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
বীরবল। তাহলে বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে এরা সবাই কিন্তু মোটামুটি তোমার পাঠ্য, একমাত্র বনফুল ছাড়া সবাই পাঠ্য। তাহলে বনফুল কি আসার সম্ভাবনা আছে? তো হ্যাঁ আছে, আছে, বনফুল আসার সম্ভাবনা আছে। সাহিত্যের যে হিস্ট্রি আছে, সাহিত্য সংক্রান্ত ইতিহাস তোমাদের পাঠ্য আছে, সেখান থেকে বনফুল আসতে পারে। সুতরাং কবি সাহিত্যিকদের ছদ্মনাম যা আছে এক ধারসে মুখস্থ করে ফেলবো, তবে প্রাধান্য দিতে হবে যেগুলো তোমার টেক্সটে আছে। 9-10-এর বইয়ে ছিল এবং উচ্চ মাধ্যমিকের বইয়ে ছিল। 9-10-এর বইয়ে যেহেতু বনফুল ছিল, ওই যে নিম গাছ গল্প, সেই কারণে বনফুলও গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এগুলো বাদ, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটি? আমাদের সঠিক উত্তর হচ্ছে বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম। বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংক্রান্ত উক্তিটি কোন লেখকের? উক্তিটি প্রমথ চৌধুরীর। তাহলে যদি বলে উক্তিটি কোন রচনার, তাহলে সাহিত্যে খেলা। তাহলে আমি যদি বলি তার হাসিতে গান, তার কান্নায় গান, এটা কোন রচনার? তাহলে হবে যৌবনের গান। আমি যদি বলি যে বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, নবমানবের অভিনব জয়যাত্রায় যারা শুধু বোঝে নাই বিঘ্ন, কোথায়? যৌবনের গান। আমি যদি বলি যে স্বামী এবং স্ত্রীর তুলনায় আয়নার প্রসঙ্গে এসেছে কোন প্রবন্ধে, তাহলে সেটা হচ্ছে অর্ধাঙ্গী প্রবন্ধ। এরকম যে কোনো উক্তি, যে কোনো তুলনা, প্রতিতুলনা, যে কোনো অলঙ্কারের প্রয়োগ কোন রচনায়, কোন লেখকের, এগুলো অহরহই আসতে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে দিলাম কি, বৈশ্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন সংগত। আমি যদি বলি আনন্দের ধর্মই হলো তার সংক্রামক, কোথায়? সাহিত্যে খেলা প্রবন্ধ থেকে এটা আসছে। আমি যদি বলি বাল্মীকি রামায়ণের প্রসঙ্গ কোনটার মধ্যে আছে? সাহিত্যে খেলা প্রবন্ধের মধ্যে আছে। আমি যদি বাল্মীকি রামায়ণের পাশাপাশি আর কোন রামায়ণের উল্লেখ সাহিত্যে খেলা প্রবন্ধে পাওয়া যায়? তাহলে যোগ বশিষ্ঠ রামায়ণের প্রবন্ধ পাওয়া যায়। তাহলে এখানে কি কোন খেলার নাম আছে? সাহিত্যে খেলা প্রবন্ধে কোন খেলার নাম আছে? তার মানে ফুটবল খেলার নাম আছে। তাহলে ফুটবল খেলা কোন মাঠে হয়েছে? সেখানে গড়ের মাঠে হয়েছে। কোনো বক্তৃতার কথাও কি বলা হয়েছে? হয়েছে। কোথায় হয়েছে? টাউন হলে হয়েছে। এই সমস্ত একেবারে বিস্তর তথ্য এখনই পড়ে ফেলতে হবে। সময় আমাদের হাতে কম, সুতরাং সময় দেওয়া যাবে না। আর যেটা দরকার সেটা হচ্ছে দক্ষ একজন মেন্টরের নির্দেশনায় তোমার এই বিষয়গুলো শেষ করে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে। গুরু লাগবে, গুরু ছাড়া হওয়া কিন্তু কঠিন। ঠিক আছে, আর মেন্টর তো লাগবেই। আর গুরুর গুরু হচ্ছে বিগত বছরের প্রশ্ন, সবচেয়ে সেরা গুরু হচ্ছে বিগত বছরের প্রশ্ন। কৌপিন শব্দের অর্থ কি? কৌপিন শব্দের অর্থ কি? কূপ? না। কূপের জল না, ল্যাঙ্গট। ল্যাঙ্গট মানে হচ্ছে আন্ডারওয়্যার। কোথা থেকে এসেছে? তাহলে কৌপিন শব্দটির উৎস কি? কৌপিন শব্দটি কোথা থেকে এসেছে? কৌপিন শব্দটি সাহিত্যে খেলা প্রবন্ধ থেকে এসে। কোন প্রসঙ্গে এসেছে? বাল্মীকি রামায়ণের প্রসঙ্গে এসেছে। যে বাল্মীকি রামায়ণের অভিনয় দেখে কুশীলবদেরকে তারা ঋষিরা তাদের কৌপিন পর্যন্ত খুলে দিয়ে দিয়েছিলেন। তারা যে এতে তাদের যে লজ্জা অনাবৃত হয়েছে আনন্দে, সেই পর্যন্ত তারা ভুলে গিয়েছেন। বাল্মীকি রামায়ণ এই আনন্দের অফুরন্ত উৎস হওয়াতে আজকে হাজার হাজার বছর ধরেও সেই বাল্মীকি রামায়ণ বেশ জনপ্রিয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? সৌন্দর্য সৃষ্টি। তিনি কিন্তু একটা পয়েন্টে বলেছেন, যদি মনে করো সাহিত্য লিখিয়া সমাজের কিছু মঙ্গল সাধন করিতে পারিবে অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারিবে, তবে অবশ্য লিখিবে। তাহলে সৌন্দর্য সৃষ্টির কথা কিন্তু সেখানে আছে। তাহলে পরোপকারের কথা কি আছে? মঙ্গল সাধন কি পরোপকার নয়? পরোপকার তো মঙ্গল সাধন। কল্যাণ সাধন কি পরোপকার? কল্যাণ সাধন কি মঙ্গল সাধন না? এখানে বলছে যদি মনে করো এমতো বুঝিতে পারো লিখিয়া মনুষ্য জাতির মঙ্গল করিতে পারিবে অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারে। তাহলে এই সব প্রসঙ্গগুলো আছে, কিন্তু এই যে এখানে সাহিত্যের উদ্দেশ্য কি, তাহলে এই সবগুলো প্রাসঙ্গিক হলে তোমাকে তখন খেয়াল করতে হবে কি এই কথাটা সরাসরি আছে কিনা, অর্থাৎ জ্ঞানমূলকভাবে কথাটা আছে কিনা। উত্তর হচ্ছে এখানে আছে। তিনি সরাসরি বলছেন সত্য ধর্মের সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি হীন ব্যবসায়ী দিগের সাথে গণ্য করা যাইতে পারে। বুঝতে পেরেছ? তার মানে হলো এই যে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা দিয়ে আমরা বেশি প্রশ্ন কেন দেইনি, কারণ এটা আমি কিন্তু বলেছি বাকি যে 3টা প্রবন্ধ থেকে আমি প্রশ্ন দিয়েছি, সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ, এগুলো কিন্তু একসময় পাঠ্য ছিল। এগুলোর বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রশ্ন আসছে সেগুলো পাওয়া যায়, কিন্তু এই যে এটা কখনোই পাঠ্য ছিল না।
অর্থাৎ এখানে আমি শুধু একটু নিজের থেকে একটা নমুনা প্রশ্ন তৈরি করে দিয়েছি যে এরকম আসতে পারে। যখন এরকম কনফিউজিং উত্তরগুলো আসবে যে সবগুলোই তুমি দেখেছো প্রবন্ধের মধ্যে, তখন তোমাকে খেয়াল করতে হবে তুমি সরাসরি কোনোটা দেখেছো কিনা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রবন্ধ থেকে প্রশ্ন কেমন আসে, কতটা গভীর থেকে আসতে পারে, প্রবন্ধের নানা অ্যাঙ্গেলে নানা বিচিত্রভাবে পড়তে হবে। টিকা পাঠ পরিচিতি কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তেমন একটা গুরুত্ব দিয়ে পড়ি না। ওইখানে এমসিকিউগুলো খুব সহজ ও সাধারণ মানের আসে, সেই জন্য এই প্রবন্ধগুলোর ডিপে আমাদের প্রবেশ করতে হয় না। এবার প্রবন্ধগুলোর ডিপে আমাদের প্রবেশ করতে হবে। আমরা স্কুল অফ এক্সিলেন্সে কতটা গভীরভাবে কিভাবে প্রবন্ধ পড়াবো তার কিন্তু নমুনা তোমাদেরকে দেখিয়েছি একটা ইস্যুতে। আর আমাদের যে মেন্টর প্যানেল সেটা তো তোমরা দেখেছই, এরা হচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অভিজ্ঞতায় একেবারে সমৃদ্ধ। সবাই সবাই অভিজ্ঞ বলতে পারো। এদের মধ্যে আমি এদের থেকে শিখছি, নিত্য নতুন জিনিস শিখে যাচ্ছি, নানা স্টাইল শিখে যাচ্ছি। আশা করি আমাদের প্রচেষ্টা, খোদা তাআলার রহমতে এবং তোমাদের চেষ্টায় তোমরা কি হতে পারবে, সফল হতে পারবে, একটি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের আসনটি নিশ্চিত করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।